শুভ সন্ধ্যা। অচিনপুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা তিনজন আমরা আছি একটি নদীর পাড়ে এবং এই নদীটির নাম কি সেটি আপনাদেরকে পরে জানাবো। অচিনপুর বরাবরই প্রকৃতির কাছাকাছি থাকতে চায়, প্রকৃতির সান্নিধ্যে থাকতে চায় এবং এই প্রকৃতির সান্নিধ্যের জন্যই আমরা এই নদীর পাড়ে আমরা এই পরন্ত বিকেলে এবং সন্ধ্যের আগে আগে আমরা এই নদীতে এই জায়গাটায় বেড়াতে এসেছি। এটি একটি চমৎকার লোকেশন। আপনারা যদি দেখেন যে নদীটা কিন্তু অনেক বড় একটি নদী, অনেক বিস্তৃত নদী, এই দিকে এই পাশেও বিস্তৃত, খুবই চমৎকার একটি নদী এবং এই নদীর পাড়ে বেড়াতে আসলে কিন্তু সবারই ভালো লাগে। এবং আমরা একটা প্ল্যান করেছিলাম যে নদীতে আমরা নৌকা যোগে আমরা একটু বেড়াবো, কিন্তু এখানে একটাই নৌকা এবং আমাদের আগে আরেকটি গ্রুপ চলে এসেছে, তারা নৌকাটা নিয়ে এই নদীর মধ্যে বেড়াচ্ছে। তো আমরা এই যে এই প্রকৃতির কাছাকাছি আসা এবং এইটার অনুভূতিগুলো কি আমরা আসলে শেয়ারিং করি, একজনের সাথে একজন শেয়ার করি এবং এই বিষয়টা এই যে প্রকৃতির নদীর কাছে আসলে পল্টু আপনার কেমন লাগে সেটা একটু বলেন তো। নদীর কাছে আমি আসলে নদীর কাছে আসলে আসলেই মানে নিজেকে হারিয়ে ফেলি। আমার জন্ম নদীর কাছাকাছি, আমার গ্রামের পাশ দিয়ে যে নদী বয়ে গেছে সেটির নাম ইছামতি নদী। ইছামতি নদী, হ্যাঁ। আমি সেই নদীতে সাঁতার কেটেছি, গোসল করেছি। নদী আমাকে খুব টানে, বা নদী আমাকে টানে, আসলেই টানে। নদীকে আমি মানে সবসময় মিস করি। আর যখনই সুযোগ পাই এরকম নদীর কিনারে যদি আসতে পারি, আমি সব কাজ ফেলে আমি চলে আসি। মানে এটা একটা জিনিস। আমার আসলে সেরকম না। আমার জন্ম এই কাঠখোট্টা এই ঢাকা শহরের মধ্যে, যে কারণে এই প্রকৃতির ছোটোবেলায় খুব একটা প্রকৃতির পাইনি, মানে ছোঁয়া পাইনি। হয়তো বছরে একবার দুবার ঈদের মানে স্কুল যখন ছুটি হতো তখন গ্রামে যেতাম, তখন পুকুর এবং নদী, আমাদের বাড়ির নদী অনেক দূরে এবং নদী দিয়ে আমাদের কিন্তু তখন আমরা লঞ্চে করে যেতাম। সেই যেতে প্রায় 7-8 ঘন্টা লাগতো তখনকার। এবং মানে এই লঞ্চ থেকে নেমে তারপরে আবার ছোট যে নৌকাগুলো ছিল ওগুলোকে কখন কি নৌকা বলে ওটাকে? ডিঙ্গি নৌকা। ডিঙ্গি নৌকা, যে ছই দেয়া থাকতো, ছইওয়ালা নৌকা করে ওগুলো দিয়ে কিন্তু না ডিঙ্গি নৌকা না, ছইওয়ালা নৌকাগুলো দিয়ে ওই নৌকাগুলো দিয়ে আমরা যেতাম। এবং খোকন ভাইয়ের দেশের বাড়ি এবং আমার দেশের বাড়ি একই মানে জেলায়, আমিও ছোটের সময় আমার বাবা শরীয়তপুরে। আমরা তারা কিন্তু একটুখানি নদীর একটু কাছাকাছি, আমরা একটু ভেতরের দিকে। আমাদের হচ্ছে পালং থানা এবং ওনার হচ্ছে আপনাদের সখীপুর থানা। তো যে কারণে আপনাদের নদীটা অনেকটা কাছে, আপনাদের অনেক কাছে, নদীটা কাছে। তো আপনার স্মৃতিটা বলেন একটুখানি নদী সম্পর্কে। আমি ঢাকায় বড় হয়েছি, কিন্তু আমার বাড়ির কাছেই ছিল বিশাল বিল। এটা বর্ষাকালে বিশাল নদী থাকতো। আমার বাড়ি থেকে কলাতিয়া দেখা যেত, অনেক দূরের একটা গ্রাম। তো শীতকালে যখন আপনার ওই পানি কমে আসতো, মাছ ধরতাম, হাতে হাতে মাছ ধরতাম। বর্ষাকালে নদীতে গোসল করতে যেতাম লুকিয়ে লুকিয়ে, বাসা থেকে যেতে যেত না, কিন্তু লুকিয়ে চুরিয়ে গিয়ে গোসল করতাম বন্ধুরা মিলে। এইভাবে সাঁতার শেখা কিন্তু এখান থেকে সাঁতার শেখা। হ্যাঁ, সুতরাং নদী আমাকে অনেক টানে। নদীর কাছে আসতে খুব ভালো লাগে। সবুজ সবাইকেই টানে। হ্যাঁ, এটাই, সবুজ সবাইকেই টানে। সবুজের যে একটা আকর্ষণ আছে, একটা যে মোহ আছে, যে মাদকতা আছে, এটা আসলে সবাই এইটার দিকে মানে আমাদের যেমন এই যে নদীটা যেটা দেখছি আমরা, যে এই নদীটার নামটা আমরা শুরুতে তো বলি নাই খোকন ভাই, তো এই নদীটার নামটা আপনি একটু বলেন, নদীর নামটা কি? নদীর নাম কালীগঙ্গা। কালীগঙ্গা নদী। এটি তো মানে কালীগঙ্গা মানে হচ্ছে এটি গঙ্গারই একটি অংশ। গঙ্গা যে বৃহৎ নদী এই উপমহাদেশের বা এশিয়ার, সেই নদীরই এক একটা পার্ট, ছোট ছোট করে এক একটা নদীর নাম তৈরি হয়েছে। যেমন এটি কালীগঙ্গা, তারপরে বুড়িগঙ্গা, হ্যাঁ, এক একটা মানে গঙ্গারই অংশ এবং এই নদী। এবং নদীটি কিন্তু খুবই সুন্দর একটি নদী। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নদীটা যে কচুরি পানা ভাসছে এই নদীটায় কি খোকন ভাই মানে কোনো রকমের মানে যাতায়াতের কোনো
হয় এই নদী দিয়ে কেউ কোথাও মানে কোনো জায়গায় যায়? হ্যাঁ হ্যাঁ, ওই পাড়ের মানুষগুলো এই নদী পার হয়ে যায়। খেয়া পারাপার হয়, খেয়া কিন্তু এই পারাপার হয়। নদী দিয়ে কিন্তু কোনো মানে যেরকম আপনি চাইলে এই নদী দিয়ে না, এমনি আপনার যাত্রী মানে পারাপার হাসান বলতে যাচ্ছে যে যাত্রী নদী- পারাপার- না, 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 নদীপথটা কি না, যাতায়াতের ওইভাবে ব্যবহার করা হয় না। ব্যবহার হয় না। হয়, ব্যবসায়িকভাবে হয়। মানে যাত্রী না, কিন্তু ব্যবসায়িকভাবে। পণ্যর ক্ষেত্রে যেমন ধরেন আমরা এখন দাঁড়িয়ে আছি, হ্যাঁ। এটা হচ্ছে গিয়ে আমরা যদি একটু ঘুরিয়ে দেখাই, ঘুরিয়ে দেখাই হ্যাঁ, এটি হচ্ছে এটা হচ্ছে গিয়ে এই উপরের দিকটাতে দেখাই, এটি হচ্ছে এটা হাট। হযরতপুর হাট। হ্যাঁ, হযরতপুর এটা একটা হাটে গরুর হাট। গরুর হাট। এবং আমরা যেই জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, সুপ্রিয় ভিউয়াররা, এই জায়গাটায় এই হাটে যখন হাটবার থাকে, এখানে হাটবার হয় সপ্তাহে একদিন। একদিন, মানে শনিবার। শনিবার। এখানে প্রায় 50 থেকে 60টার মতো ট্রলার এখানটায় আরো থাকে। বেশি। এখানে 50-60টা ট্রলার থাকে এবং এই ট্রলার যোগে যে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে, হ্যাঁ। বিভিন্ন জেলা থেকে ট্রলার যোগে এখানে ইয়াতে আসে, গরুগুলো আসে, হ্যাঁ, সকাল সকাল ওঠে, হুম, বেচা কেনা হয়, ঠিক বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আবার এগুলো চলে যায়। এখানে হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আপনারা বলতেছেন যে নদীকে কেন্দ্র করে অনেক এই ধরনের ব্যবসাটা নদীকে কেন্দ্র করে ব্যবসা, ব্যবসা। অনেক ধরনের হ্যাঁ। বাণিজ্য হয়। হ্যাঁ হ্যাঁ। আর আমি একটু বলি যে নদী আসলে আমার বরাবরই শান্ত দেখতে ভালো লাগে। নদী শুধু নদী ভালো লাগে, নদীর সাথে যদি এই একটা ক্রাউডনেস থাকে সেটা আসলে অন্যরকম, ওটারও একটা সৌন্দর্য আছে, বাট আমি বরাবরই এটা নদীটাকে মনের শান্তি আপনি যেটা হ্যাঁ, বলছেন, হ্যাঁ, কিন্তু খুব শান্ত দেখতে পছন্দ করি। যারা আর আমরা বলছিলাম যে এক একজনের গ্রামে জন্ম বা কারো নদীর পাশের গ্রামে জন্ম, বিষয়টা আসলে এরকম না। কিছু কিছু সৌন্দর্য আছে যেগুলো প্রাকৃতিক সৌন্দর্য বা আমরা ইউনিভার্সাল সৌন্দর্য বলি, এগুলা কিন্তু বাই নেচার আমাদের ভেতরে ক্রিয়া করে, হ্যাঁ, আমাদেরকে টানে। যেমন এখন যদি একটা শহরে জন্ম হওয়া একটা ছোট ছেলেকেও জিজ্ঞেস করেন বা কাউকে জিজ্ঞেস করেন, তখন নদী সম্পর্কে সে কিন্তু খুব সুন্দর একটা বর্ণনা দিবে আমার মনে হয়, কারণ এটা প্রাকৃতিক বিষয়। হ্যাঁ, এটা একটা মাথার মধ্যে মানে প্রকৃতির বিষয়, প্রকৃতির জিনিসটাই এরকম এই আছে, সবাই জিনিসটা ভালো লাগার কথা। ভালো লাগে। এবং পল্টু যে কথা বলছিল যে নদীকে শান্ত দেখতে ভালো লাগে, কিন্তু আমাদের এই যে মানব সভ্যতা যতদূর এগিয়েছে, এই না, তার সেটা নদী সেটা কেন্দ্রিক। কিন্তু নদী কেন্দ্রিক। অবশ্যই। আমাদের মানব সভ্যতা, আমাদের যে বিভিন্ন গ্রাম হাট সভ্যতাগুলো বিকাশ ঘটেছে এই নদী। এবং এই পৃথিবীতে যখন মানে যান্ত্রিক জিনিসগুলো যখন আবিষ্কার হয়নি, তখন মানুষের মানে প্রধান বাহনই ছিল কিন্তু এই নদী। এবং এই নদী পথেই আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ চলাচল করত, এবং আমরা সেই নদী পথেই মানুষের যে জায়গা, সেটি হচ্ছে আদি একটা জিনিস, সেই জায়গা থেকে আমরা চলছি। এবং এই যে নদী পথে বিকেলবেলা হাঁটছি নদীর পাড়ে, যে সেটি কিন্তু অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। তবে খোকন ভাইয়ের এইখানটায় মানে কিছু স্থাবর সম্পত্তি থাকার কারণে উনি এই জায়গাটায় আমাদের অনেক আগে থেকে এই জায়গাটা আসা যাওয়া করে, এবং তার কাছ থেকে অনুভূতি যে কালীগঙ্গার বর্তমান যে রূপ আমরা দেখছি, আর আপনি যখন আরও 5 বছর আগে এখানে এসেছিলেন, তখন কালীগঙ্গার কী রূপ ছিল সেটা সম্পর্কে যদি আমাদের একটু বলতেন যে এটা। তখন থেকে এখনকার পার্থক্য যদি বলি, এখনকার কালীগঙ্গা আমাকে খুব ব্যথিত করে। অনেক। কেন? আমরা তো দেখছি যে খুব ভালো। এটা আপনারা দেখছেন ভালো, এই মুহূর্তে হয়তো বর্ষার পানি আছে, তাই একটু কালারটা চেঞ্জ হয়েছে, কিন্তু আসলে বুড়িগঙ্গাকে যেভাবে মৃত করে ফেলেছে আপনার ট্যানারি বা বিভিন্ন প্রতিষ্ঠানের বর্জ্য দিয়ে, এটা ঠিক ট্যানারিটাকে বুড়িগঙ্গার ওই পার থেকে টেনে এনে যখন এই আমাদের পাশে হেমায়েতপুরে স্থাপন করা হয়েছে, এখানকে হেমায়েতপুর নদীর সাথে এটা কানেক্টেড, তো এটাকেও সেই একই অবস্থা হচ্ছে, যার প্রশাসনিকভাবে কোনো ধরনের এটার কোনো হস্তক্ষেপ নাই, চলছে মহা উৎসবে চলছে এটাকে নষ্ট করার এটা পানি কালো হয়ে গেছে। পানিটা কালো হয়ে গেছে। পানি কালো হয়ে গেছে। স্থানীয় লোকরা এখানে এই নদীতেই গোসল করত, এই নদীর পানিই ব্যবহার করত, এখন তারাই ব্যবহার বন্ধ করে দিয়েছে। এটা একটা বিষয় যে এখানে আমি যেহেতু আপনি বললেন, আমি আসলে আমার একটু জমি থাকার কারণে আমি অনেক আগে থেকে এখানে ঘোরাঘুরি করি। আমি এখানে মাছ ধরতাম, অনেক মাছ থাকার কথা এই নদীতে, অনেক মাছ। এখন সেই মাছ নেই। এই যে আমাদের যে মানে
অদূরদর্শিতা যেটাকে বলি আমরা, যে সরকার দূরদর্শিতা, অব্যবস্থাপনা, সরকার যেই, আমি একটা টেলিভিশনে চ্যানেলে থাকার কারণে যখন এই হাজারীবাগ থেকে ট্যানারি থেকে সরানোর উদ্যোগগুলো নেয়, তখন আমরা হাজারীবাগ ট্যানারি মালিক অ্যাসোসিয়েশন এবং যে কাঁচা চামড়া যারা রপ্তানি করে তাদের সংগঠন এবং যারা ফিনিশ চামড়া রপ্তানি করে তাদের সংগঠন, এদের সাথে আমাদের এই যে সরকারে বিভিন্ন সময় বিভিন্ন দেন দরবার নিয়ে আমরা টকশোগুলো যখন করেছি, তারা সরকার বলছে যে হেমায়েতপুরে ট্যানারি যে সরানো হচ্ছে এবং সেখানে কমপ্লিট একটি যে মানে শোধনাগার তারা কমপ্লিট করেছে, এখন ট্যানারি মালিকগুলো তাও যেতে চায় না, তারা অনেক বেশি ক্ষতিপূরণ চায়, এই চায়, এগুলো নিয়ে অনেক দিন দেন দরবার হয়েছে। কিন্তু যেই কথা এখন জানতে পারছি যে মানে আদৌ যে শোধনাগার, সেই শোধনাগার পরিপূর্ণ চালু যদি হয়ে থাকে, তাহলে এই নদী কেন আবার দূষিত হবে? এটি তো জনমনে একটা প্রশ্ন। যদি শোধনাগার তৈরি হয়ে থাকে, তাহলে শোধনাগারে এই বর্জ্যগুলো না গিয়ে কেন নদীর মধ্যে এগুলো পাঠানো হচ্ছে? এবং আমাদের বুড়িগঙ্গা নদী যেভাবে ধ্বংস হয়েছে, সেই রূপ আরও একটি প্রকৃতি এই কালীগঙ্গা নদীও ধ্বংসের মুখে যাচ্ছে। এবং এইটার প্রতিকার যারা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, তাদের যদি নজরে আসে, আপনারা এই বিষয়গুলো ভেবে দেখবেন যে আমরা আসলে কি একের পর এক এই এক একটা নদী আমরা কি ধ্বংস করে ফেলবো কিনা। তো আমরা আমাদের ভিডিও অনেক লেন্দি করলাম, অনেক বেশি কথা বললাম। আসলে আমরা কথা বলার জন্যই আসি, তো আমরা যখন নিজেরা কথাগুলো বলি, আমরা এইটাকে একটা ভিডিও বন্দি করলাম, ভিডিওতে রেকর্ড করলাম, এবং যারা আমাদের বন্ধু, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, যারা আমাদের কাছের মানুষ, তারা যেন এই জিনিসগুলো জানতে পারে, আমাদের অনুভূতির কথা জানতে পারে, সেই জিনিসটা থেকেই আমরা এই ভিডিওটা রেকর্ড করা। এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের এই চ্যানেল বা আমাদের এই পেজের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।